হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আজকে আমরা ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, এই অধ্যায় থেকে আমরা বিভিন্ন কোশ্চেন সলভ করব। আর তোমাদেরকে বলে রাখি, এর আগে কিন্তু বংশগতি অধ্যায় থেকে টোটাল 4টে পার্ট কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। তার প্রত্যেকে তোমরা সেই পার্টগুলো অবশ্যই দেখবে এবং কোশ্চেনগুলো সলভ করে জানিও যে আরও যদি তোমাদের কোনো কোশ্চেনের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমি সেগুলোকেও আপলোড করে দেবো। তো তাহলে চলো আজকে বেশি দেরি না করে আমাদের প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, প্রথম কোশ্চেনটিতে বলা হয়েছে সবচেয়ে উন্নত কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিটি হলো জোড় কলম, শাখা কলম, গুটি কলম, দাবা কলম। তো এক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে সব থেকে উন্নত যে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি সেটা হচ্ছে কি আমাদের জোড় কলম। এরপর সেকেন্ড কোশ্চেনটি দেখো, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য নয়? এটি কেবলমাত্র একলিঙ্গ ফুলেই ঘটে। এখানে বাহকের প্রয়োজনীয়তা একেবারেই নেই। কোনো ক্ষেত্রে পুরুষ ফুল আগে, আবার কখনো স্ত্রী ফুল আগে পরিণত হয়, নাকি বলা হচ্ছে অপত্য উদ্ভিদের প্রকরণ সৃষ্টি হয়। এক্ষেত্রে বলি, প্রথমে যেটা দেওয়া রয়েছে যে পরাগযোগের বৈশিষ্ট্য নয় কোনটি। দেখো, এখানে বলা হয়েছে একটা কথা যে বাহকের প্রয়োজনীয়তা একেবারেই নেই। সত্যি বলতে কি যে ইতর পরাগযোগ মূলত বাহকের মাধ্যমেই ঘটে, তাই সেক্ষেত্রে এই কথাটি সম্পূর্ণ ভুল রয়েছে। কিন্তু এখানে আরেকটা জিনিসও তোমাদেরকে বলে রাখি যে এই অপশানটি, সি অপশানে কোনো ক্ষেত্রে পুরুষ ফুল আগে, আবার কখনো স্ত্রী ফুল আগে এই যে পরিণত হয়, এই ব্যাপারটা একটু বলে দিই। স্ত্রী ফুল যদি আগে পরিণত হয় তখন সেটাকে বলা হয় প্রোটোগাইনি, আর যখন পুরুষ ফুল আগে পরিণত হয় তখন তাকে বলা হয় প্রোট্যান্ড্রি। তো এক্ষেত্রে আমাদের অপশন সঠিক হয়ে যাবে হচ্ছে বি, যে এখানে বাহকের প্রয়োজনীয়তা একেবারে নেই, এই কথাটি ভুল বলা রয়েছে। নেক্সট দেখো, বলা হয়েছে 3 নম্বর প্রশ্নে বৃদ্ধিতে কোন প্রকার কোষ বিভাজন ঘটে? সাইটোকাইনেসিস, অ্যামাইটোসিস, মিওসিস, নাকি হচ্ছে মাইটোসিস। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মাইটোসিস। নেক্সট দেখো, 4 নম্বরে বলা হয়েছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস পদ্ধতির সঙ্গে নিচের কোন উপাদান সম্পর্কিত? বেমতন্তু, স্টেম বডি, ফ্র্যাগমোপ্লাস্ট, স্যাটেলাইট। তো তোমরা জানো যে এক্ষেত্রে যে বেমের যে বিষুব অঞ্চল, সেখানে মাইক্রোফিলামেন্ট যে সূক্ষ্মতন্তু অবস্থিত, সেই সূক্ষ্মতন্তুগুলো কি হয়, একসঙ্গে গুচ্ছাকারে জমা হয়ে যায় এবং তারা কি তৈরি করে, ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে এবং সেটা পরবর্তীকালে গলগি ভেসিকলের সঙ্গে মিলিত হয়ে কোষপাত গঠন করে। তো তাহলে উদ্ভিদ সাইটোকাইনেসিস পদ্ধতির সঙ্গে আমাদের যে উপাদানটি জড়িত সেটি হচ্ছে কি ফ্র্যাগমোপ্লাস্ট। নেক্সট হচ্ছে 5 নম্বর, দেখো শিমুল একটি ড্যাশ ফুল। কি বলা হচ্ছে, বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী, নাকি পক্ষী পরাগী? তাহলে শিমুল হচ্ছে একটি পক্ষী পরাগী ফুল। নেক্সট 6 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে মানুষের 12 থেকে 20 বছর বয়স হলো শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য, নাকি হচ্ছে যৌবন। তো এখানে আমাদের 12 থেকে 20 বছর যেটা, সেটাকে বলা হয় হচ্ছে বয়ঃসন্ধি। নেক্সট 7 নম্বর প্রশ্নতে বলা হয়েছে প্রদত্ত কোন জোড়াটি সঠিক? কোরকোদ্গম, ইস্ট, খণ্ডীভবন কেঁচো, রেণু উৎপাদন অ্যামিবা, পুনরুৎপাদন ড্রায়োপটেরিস। তো এক্ষেত্রে দেখো, খণ্ডীভবন কেঁচো বলা হয়েছে, কেঁচোর ক্ষেত্রে খণ্ডীভবন নয়, পুনরুৎপাদন দেখা যায়। অ্যামিবার ক্ষেত্রে হচ্ছে দ্বিবিভাজন হয়। আর তোমাদের দেখো এখানে দেওয়া রয়েছে হচ্ছে তোমাদের ড্রায়োপটেরিস, সেই ড্রায়োপটেরিস হচ্ছে রেণু উৎপাদনের মাধ্যমে ঘটে। তাহলে এখানে একমাত্র কোরকোদ্গম, ইস্ট এই জোটটাই কিন্তু সঠিক রয়েছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্নতে বলা হয়েছে গুপ্তবীজী উদ্ভিদদের শস্য হলো ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, টেট্রাপ্লয়েড, নাকি হচ্ছে ট্রিপ্লয়েড? তো ট্রিপ্লয়েড প্রকৃতির হয় হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদদের শস্য। তাহলে এইটার হয়ে যাবে হচ্ছে ডি অ্যান্সারটি। নেক্সট 9-এরটা বলা হয়েছে দেখো পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে পাথরকুচি, চুপড়ি আলু, পুদিনা, রাঙা আলু। তো পাথরকুচির
তোমার হচ্ছে যে পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে থাকে। এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে একটি উদ্ভিদের কাণ্ডের ক্রোমোজোম সংখ্যা 54টি হলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে। তাহলে ভালো করে দেখো যে উদ্ভিদের কাণ্ডে ক্রোমোজোম সংখ্যা কত বলে দেওয়া রয়েছে, 54টি। তাহলে চলো এবার আমরা সলভ করি। তাহলে দেখো যেহেতু কাণ্ডে বলা রয়েছে তাহলে এক্ষেত্রে 2n ইজিক্যাল টু হচ্ছে কত, 54। তাহলে n ইজিক্যাল টু কত হবে, n ইজিক্যাল টু হচ্ছে 54/2 অর্থাৎ 27। তাহলে n যদি 27 হয়, এবার প্রশ্নটাতে দেখো চলে যাই আমরা। প্রশ্নতে বলা হয়েছে যে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে। আমরা জানি উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্ষেত্রে 3n হয়। তাহলে n মানে হচ্ছে যদি 27 হয়, তাহলে 3n মানে 3 ইন্টু 27 ইজিক্যাল টু হচ্ছে 81। তার মানে এখানে দেখো অ্যান্সারটা হয়ে যাবে কি, যে ক্রোমোজোমের সংখ্যা হবে কত, 81টি। এটা এ হয়ে যাবে, 81টি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডিম্বক ত্বক পরিবর্তিত হয়ে গঠন করে বীজত্বক, ফলত্বক, শস্য না ফল। তাহলে ডিম্বক ত্বক পরিবর্তিত হয়ে যেটি গঠন করে সেটি হচ্ছে বীজত্বক। এর পরের কোশ্চেন দেখো বলা হয়েছে ফার্নের যৌনক্রমে নিচের কোন দশাটি রেণুধর যৌনর অন্তর্গত নয় বলা হয়েছে, প্রোথ্যালাস, সোরাস, রেণুমাতৃকোষ, লিঙ্গোদর দেহ। তাহলে দেখো প্রোথ্যালাস আর লিঙ্গোদর দেহ এই দুটো জিনিসই কিন্তু এক। তাহলে এখানে রেণুধর যৌনর অন্তর্গত নয় হচ্ছে, এখানে দুটো অ্যান্সারই হবে, প্রোথ্যালাস আর এদিকে হচ্ছে আমাদের লিঙ্গোদর দেহ। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে উন্নত প্রকৃতির যৌন জনন হলো আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, সংযুক্তি, উগ্যামি। তাহলে সব থেকে উন্নত প্রকৃতির যৌন জনন সেটি হচ্ছে কি আমাদের হয়ে যাবে উগ্যামি। নেক্সট 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটির ক্রোমোজোমের সংখ্যা সর্বদাই হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। হ্যাপ্লয়েড মানে হচ্ছে আমরা জানি n এবং ডিপ্লয়েড মানে হচ্ছে 2n। তাহলে এখানে দেখো যে অপশনগুলো দেওয়া রয়েছে ডিম্বাশয়, ভ্রূণ, জাইগোট, ডিম্বাণু, এদের মধ্যে থেকে শুধুমাত্র ডিম্বাণুর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা সর্বদাই কি থাকবে, হ্যাপ্লয়েড প্রকৃতির থাকবে। আর সেই কারণের জন্য ডিম্বাণু এবং শুক্রাণু মিলে তৈরি হয় যে জাইগোট, সেটা কি হয় 2n প্রকৃতির হয়ে থাকে বা ডিপ্লয়েড প্রকৃতির হয়। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে খর্ব ধাবকের মাধ্যমে বংশবিস্তার করে থানকুনি, কচুরিপানা, শুষ্নি, রাঙা আলু। তাহলে খর্ব ধাবকের মাধ্যমে এখানে বংশবিস্তার করে হচ্ছে কি কচুরিপানা। নেক্সট 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে সোরাস হলো রেণুগুচ্ছ, রেণুস্থলীগুচ্ছ, গ্যামেট নাকি হচ্ছে কনিডিয়া। তাহলে সোরাস যেটা রয়েছে, সোরাস এক্ষেত্রে হয়ে থাকে আমাদের রেণুস্থলী গুচ্ছ। নেক্সট দেখো 17 নম্বরে বলা হয়েছে জল পরাগী ফুল হলো ধান, আম, পলাশ নাকি হচ্ছে পাতা শ্যাওলা। তাহলে হচ্ছে জল পরাগী ফুল হচ্ছে কি পাতা শ্যাওলা হচ্ছে এর সঠিক উত্তর, ডি এর হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম যে ইংরেজি অক্ষরের মতন দেখতে তা হলো। তাহলে অ্যাক্রোসেন্ট্রিক যে ক্রোমোজোম হয় সেটি হচ্ছে কিন্তু যে আকৃতির দেখতে পাওয়া যায়। তাহলে এখানে 18 হয়ে যাবে হচ্ছে সি অ্যান্সার। এখানটাতে এটা ছোট হাতের যে হবে, এই দাগটা কিন্তু হবে না। নেক্সট হচ্ছে 19 নাম্বারটা দেখো বলা হয়েছে কোরকোদ্গম দ্বারা অযৌন জনন সম্পন্ন করে এমন একটি বহুকোষী জীব হলো অ্যামিবা, হাইড্রা, প্যারামেসিয়াম নাকি ইস্ট। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 19এরটা হাইড্রা। কিন্তু যদি এখানে বলা হতো যে একটি এককোষী, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত কি আমাদের ইস্ট। নেক্সট 20 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে নর নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন সেটি ক্রোমোজোমের যে অংশে অবস্থিত তা হলো গৌণ খাঁজ, মুখ্য খাঁজ, স্যাটেলাইট নাকি টেলোমিয়ার। এখানে অ্যান্সার হয়ে যাবে NOR ক্রোমোজোমের হচ্ছে গৌণ খাঁজ অংশে অবস্থিত। নেক্সট হচ্ছে কোষ বিভাজনের যে দশায় বেমতন্তু
সম্পূর্ণভাবে গঠিত হয় তা নির্ধারণ করো। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি হচ্ছে টেলোফেজ। ভালো করে শুনবে যে এখানে বলা হয়েছে সম্পূর্ণভাবে গঠিত হয়। দেখো, যদি তোমাদেরকে বলা হয় যে কোষ বিভাজনের কোন দশায় বেমতন্তু গঠন শুরু হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে প্রোফেজ। কিন্তু যদি সম্পূর্ণভাবে গঠিত হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু মেটাফেজ। এটা কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ে নিয়ে অ্যান্সার করবে। নেক্সট 22 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে হেটেরোক্রোমাটিনের বৈশিষ্ট্যটি শনাক্ত করো। ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ স্থির নিউক্লিয়াসে হালকা রং ও বিভাজনের সময় গাঢ় রং ধারণ করে। স্থির নিউক্লিয়াসে অকুণ্ডলীকৃত অবস্থায় থাকে। আরএনএ গঠনের মাধ্যমে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এ ব্যাপারে আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো, এখানে যেটি বলা হয়েছে অপশনগুলিতে যে হেটেরোক্রোমাটিনের কোনটি বৈশিষ্ট্য, দেখো বলা হয়েছে ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ, এটি অবশ্যই সঠিক বলা হয়েছে। তার কারণ এটি ক্রোমাটিনের, তোমরা পড়েছো দুটো ভাগ, একটা ইউক্রোমাটিন, একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। তো হেটেরো যে ক্রোমাটিন, সেই হেটেরোক্রোমাটিনের ক্ষেত্রে যেটি বৈশিষ্ট্য দেখা যায় সেটি হচ্ছে কিন্তু ক্রোমাটিন পার্টটা এক্ষেত্রে কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিন্তু দেখো যেটা পরেরটা বলা হচ্ছে স্থির নিউক্লিয়াসে হালকা রং এবং বিভাজনের সময় গাঢ় রং ধারণ করে। এটা বলি যে যখন এটি ইন্টারফেজ দশা এবং বিভাজনের বিভিন্ন দশাতেও এটি কিন্তু গাঢ়ভাবে রঞ্জিত অবস্থায় থাকে। এখানে কিন্তু হালকা বর্ণের কোনো চিহ্ন দেখা যায় না। আর যেটা দেওয়া রয়েছে যে স্থির নিউক্লিয়াসে অকুণ্ডলীকৃত অবস্থায় থাকে, সেটার ব্যাপারেও বলি যে ইন্টারফেজ যখন দশা চলে এবং বিভাজন দশা, দুটো অবস্থাতেই কিন্তু এটি কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, কখনোই অকুণ্ডলীকৃত হয় না। আর লাস্ট যেটা বলা হয়েছে আরএনএ গঠনের মাধ্যমে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এটিও কিন্তু ভুল দেওয়া রয়েছে। কারণ এটি যেহেতু তোমরা এখনই জানলে যে ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ, তাই কিন্তু এটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে না। তাহলে এখানে একমাত্র সঠিক উত্তর যেটি হবে সেটা হচ্ছে ক্রোমাটিনের এটি হচ্ছে নিষ্ক্রিয় অংশ। এরপর আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখে নেব। দেখো বলা হচ্ছে কোষ চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন কোষটিকে নির্বাচন করো। অগ্রমুকুল গঠনকারী কোষ, অঙ্কুরিত বীজের ভ্রূণের কোষ, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক, ক্ষতস্থান পূরণকারী কোষ। দেখো, স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক আমরা জানি স্নায়ুকোষ বা নিউরন, এবং সেটি কি হয় না, তো একবার যখন পরিণত হয়ে যায় পরবর্তীকালে সেটা কিন্তু আর বিভেদিত হয় না। তো এক্ষেত্রে এরা সবসময় কি করে না, তো G0 স্টেজেই হচ্ছে অবস্থান করে। তো এখানে কোষচক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন কোষটি হচ্ছে কি স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক, সেটা হচ্ছে কি স্নায়ুকোষ বা নিউরন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আজকেই আমি এই ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদেরকে ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।